কোনো আইএসএল ক্লাবকে ওনার বা ইনভেস্টর ছাড়া আইএসএল খেলতে আপনি কখনো দেখেছেন? উত্তরটা আপনার না হবে নিশ্চিত। আইএসএল একটা ক্যাশ রিচ টুর্নামেন্ট যদি তুলনা করেন ভারতবর্ষের ফুটবলের পরিপ্রেক্ষিতে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক ফুটবলারের মার্কেট ভ্যালু যখন ইনফ্লেটেড, তখন এখানে টাকা ছাড়া বা একটা ভালো ইনভেস্টমেন্ট ছাড়া দল নামানোটাই খুব মুশকিল। এই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল 2020 সাল থেকে বিভিন্ন রকমভাবে স্ট্রাগল করেছে। ইনভেস্টর সাথে মতানৈক্য হয়েছে, ইনভেস্টর চলে গিয়েছে। কিছুদিন আগেও চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের ইনভেস্টর কিন্তু ইনভেস্ট করছে না, এরকম খবর। কিন্তু আজকে সকালের খবর বলছে একটু মার্কেটে উলটপালট হচ্ছে। ইস্টবেঙ্গল এবছর ইনভেস্টর নয়, যা খবর তিনজন স্পন্সর নিয়ে আইএসএল খেলতে চলেছে। শোনা যাচ্ছে প্রিন্সিপাল স্পন্সর আমুলের বিষয়ে আপনারা সকলেই অল্প বিস্তর জানেন, বলবো। এছাড়া জুপিটার ওয়াগন, যেটা আমাদের ক্লাবের প্রেসিডেন্ট লোহিয়া সাহেবের নেতৃত্বে। এছাড়া ইমামি, যারা আমাদের ইনভেস্টর ছিলেন। দেখুন, ভারতের ময়দানে বা কলকাতার ময়দানে অনেক কিছু প্রথম ইস্টবেঙ্গল নিয়ে এসছে, প্রথম ইনভেস্টরও কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে এসছে। এটাও কিন্তু প্রথম ইস্টবেঙ্গল পথ দেখাচ্ছে যে আইএসএলের মতো একটা টুর্নামেন্ট, যেখানে যথেষ্ট টাকা দরকার হয় সেই টুর্নামেন্ট খেলতে, ক্লাবগুলোকেও এবারে আলাদাভাবে টাকা দিতে হচ্ছে, যেরকম ফরম্যাট হয়েছে, সেইখানে সেই জায়গায় দাঁড়িয়ে উইদাউট ইনভেস্টর তিনজন শক্তপোক্ত স্পন্সর নিয়ে মাঠে নামছে ইস্টবেঙ্গল। এটা কিন্তু প্রথম, আমার ধারণা। আপনারা কি বলবেন? আপনাদের বিষয়। দেখুন, ইস্টবেঙ্গলে এবারে কত বাজেট সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, আমরা অনুমানের ভিত্তিতে বলতে পারি। কিন্তু তার থেকেও বড় বিষয় হচ্ছে ইস্টবেঙ্গল এবছর দেশকে রিপ্রেজেন্ট করবে, এএফসি ফুটবল খেলতে যাবে। শুধু পুরুষ দল নয়, মহিলা দলও। কারণ কি, ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন, ইস্টবেঙ্গলের মহিলা দল আইডব্লিউএল চ্যাম্পিয়ন। এক বছরে একটি ক্লাবের তাঁবুতে দেশের দুই সেরা ট্রফি ঢুকেছে। এছাড়া কলকাতা লিগ তো ইস্টবেঙ্গল জিতেইছে। এই জায়গায় দাঁড়িয়ে সমর্থকদের মানিজ্যত, ক্লাবের লিগ্যাসি, দেশের সম্মানের কথা চিন্তা করে এই তিন কোম্পানি কিন্তু ইস্টবেঙ্গলের পিছনে দাঁড়িয়েছে। এটা একটা অনেক বড় বিষয়। আপনারা কতটা বিষয়টাকে সিরিয়াসলি দেখছেন আমার জানা নেই, কিন্তু আমার মতে ইস্টবেঙ্গল জনতার হৃদয়ে আজকে এটা একটা ব্রেকিং নিউজ শুধু নয়, এটা একটা অনেক বড় নিউজ, বিগ নিউজ, যার নিউজ ভ্যালু আলাদা লেভেলে আছে। তার কারণ আমি আবার বলছি, তিনটে শক্তপোক্ত স্পন্সর নিয়ে আইএসএলের মাঠে ইস্টবেঙ্গল নামছে। এর আগে কিন্তু কোনো দল এই সাহসটা দেখায়নি। এবার আসি দল গঠনের বিষয়। দল গঠন অ্যান্টোনিও লোপেস হাওয়াসের হাতের তালুতে রয়েছে। অনুমান করা খুব মুশকিল, কিন্তু ইস্টবেঙ্গল দুজন বিদেশিকে নিশ্চিত করে ফেলেছে। একজন ওয়াসিম রশিদ, তার চুক্তি হয়েছে আরও 1 বছরের, এবং ইস্টবেঙ্গলের উইনিং টিমের একমাত্র বিদেশি যে থাকতে চলেছে উইথ অল প্রবেবিলিটি। আরেকজন ড্যানি রামিরেজ, যে আইএসএলটা শেষ হয়েছে, যে আইএসএল ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন, সেই আইএসএলে সেরা মিডফিল্ডারদের মধ্যে অন্যতম একজন। সেরা যদি মিগুয়েল ফিগেরা হয়, ড্যানি রামিরেজকে 2 নম্বর জায়গায় রাখাই চলে। চান্স ক্রিয়েশনে ড্যানি রামিরেজ কিন্তু 1 নম্বরে, বাপায়ের ফুটবলার। বাকি 4 জন বিদেশি, যার মধ্যে 6 জনকে নেওয়া যাবে, 2 জন অলরেডি রয়েছে। বাকি যে 4 জন বিদেশি, যেটা অ্যান্টোনিও লোপেস হাওয়াস তার নিজস্ব ফরমেশন অনুযায়ী চয়েস করবেন। বিভিন্ন নাম শোনা যাচ্ছে। আর্জেন্টিনার এক সেন্টার ব্যাকের নাম আজকে শুনলাম। যাই হোক, এইসব নামগুলো কতটা ঠিক কতটা ভুল সেটা সময় বলবে। কিন্তু আমি যা খবর পাচ্ছি, আমার যা ধারণা, আইএসএল পরীক্ষিত খেলোয়াড়ের দিকে ইস্টবেঙ্গল যাচ্ছে না। অ্যান্টোনিও লোপেস হাওয়াস নিজের পছন্দের খেলোয়াড়ই নিয়ে আসছেন, তবে তারা এদেশে আগে খেলেননি, যেটা আমি শুনলাম। তাও দেখা যাক কী হয় না হয়। কিন্তু ইস্টবেঙ্গলের চমক দিয়েছে ডোমেস্টিক ট্রান্সফারে। ফুটবল আচেম্পা আমরা কেউ অনুমান করতে পারিনি। এই মুহূর্তে মনে হচ্ছে গিল লাচিম্পা কাকে খেলানো উচিত। গিল কিন্তু ইস্টবেঙ্গলকে আইএসএল ট্রফি জিততে সাহায্য করেছে, অসাধারণ পারফরমেন্স করেছে। যদিও গিলের গোলকিপিংয়ে কিছু গলদ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ক্যারেক্টার শো করেছে। আর ফুটবল আচিম্পা কিন্তু টেকনিক্যালি প্রচণ্ড স্ট্রং, ও কিন্তু এসিএল খেলা গোলকিপার। সুতরাং ইস্টবেঙ্গলের এই জায়গাটা শক্ত পাথরের মতো শক্ত। সেন্টার ব্যাক পজিশনে আনোয়ার আলীর বদলি কে হতে পারে? আনোয়ার আলীর একটা অপশন কেন দরকার? কারণ আপনারা জানেন যে সেপ্টেম্বর মাসেই ক্যাসে, স্পোর্টস আরবিট্রেশন কোর্টে, সেখানে আনোয়ার আলীর কিন্তু মামলাটা উঠছে। তো একজন ব্যাকআপ নিয়ে রাখাটা সেফ, কারণ কি সেপ্টেম্বরেই শুরু হচ্ছে আইএসএল।
শোনা যাচ্ছে সন্দেশ ঝিঙ্গানের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে, এবং এটাও শোনা যাচ্ছে সন্দেশের সঙ্গে আরও বেশ কয়েকটি ক্লাবের কথাবার্তা চলছে। মুম্বাই এবং ইস্টবেঙ্গল রেসে এগিয়ে আছে, এরকম অনেকে বলছেন। সন্দেশের সঙ্গে ইস্টবেঙ্গলের যে লিঙ্ক আপ, সেটা সত্যি কথা, কিন্তু সন্দেশ কতটা কলকাতা ফুটবলের চাপ নিতে চাইবে এই বিষয়ে প্রশ্ন রয়েছে। সন্দেশ ঝিঙ্গান কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টে বা তখন যাই নাম থাকুক না কেন হাওয়াসের নেতৃত্বে খেলেছেন। সন্দেশ কিন্তু নিজের ইচ্ছায় বেরিয়ে গিয়েছেন। কলকাতার মাটিতে লাল হলুদ সবুজ মেরুন জার্সি পরে খেলার একটা চাপ আছে। সন্দেশ কতটা সেই চাপটা নিতে চাইবেন সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। ইস্টবেঙ্গলের বিদেশি সেন্টার ব্যাক কে আসবে না আসবে সেটা পরের কথা, কিন্তু আনোয়ার আলীর একজন বিকল্প ইস্টবেঙ্গলকে দেখতে হবে। এই জায়গাটাতে নতুন একজন ফুটবলার আসবে, সেটা ধরাই যেতে পারে। রাইট ব্যাক হিসেবে হার্দিক ভাটের যে রিক্রুটমেন্ট, সেটাও কিন্তু সকলকে চমকে দিয়েছে। হার্দিক ভাট মুম্বাইয়ের প্লেইং ইলেভেনে জায়গা পেত না, মাত্র 3টেই ম্যাচ খেলেছিল, কিন্তু সেই মুম্বাইয়ের প্লেইং ইলেভেনে জায়গা পাওয়াটা খুব মুশকিল ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে হার্দিক ভাট পরবর্তীকালে সিনেদি ডেকান সেখান থেকে ইস্টবেঙ্গলে আসছে, এবং শক্তপোক্ত চেহারার ফুটবলার, আই লিগে প্রায় প্রত্যেকটা ম্যাচ খেলেছে, এবং আই লিগে হাওয়াস তাকে পয়েন্ট আউট করেছে। এইখানে বরিস সিংয়ের বিকল্প হিসেবে হার্দিক ভাট কিন্তু যথেষ্ট যোগ্য, এবং হার্দিক আর বরিসের প্লেইং স্টাইল একই রকম। বরিস হার্দিক দুজনই রাইট ব্যাক খেলতে পছন্দ করে, দুজনই রাইট উইং অবধি যেতে পারে উইং হাফ হিসেবে। আবার প্রয়োজন পড়লে হার্দিক কিন্তু মাঝ মাঠেও ব্লকার হিসেবে আসতে পারে, সেটা পরের কথা। মাঝ মাঠে ব্লকিংয়ের কথা যখন আমরা বললাম, তখন দানিশ ফারুক এবং রোহিত কুমারের নাম তো বলতেই হবে। এই দুটো কিন্তু এমন একটা সাইনিং যেটা প্রথম থেকেই আন্দাজ করাটা মুশকিল হয়েছিল। অর্থাৎ ইস্টবেঙ্গল জিকসন সিংয়ের বিকল্প ধরেই রেখেছে। জিকসনকে যদি কোনো ক্রমে সেন্টার ব্যাকে খেলতে হয়, তাহলে যাতে মাঝ মাঠে তার বিকল্প থাকে। কিন্তু জিকসন আর দানিশের খেলা একই রকম নয়, সেটা একটা অন্য আলোচনা, সেগুলো আমরা তো ইস্টবেঙ্গল আড্ডায় টেকনিক্যাল আলোচনা করেই থাকি, আপনারা শোনেন। কিন্তু বাঁদিকে যে প্লেয়ারটাকে রিক্রুটমেন্ট করা হয়েছে, যার নাম হচ্ছে আমি জাস্ট ভুলে যাই, মান্ডি, এই প্লেয়ারটা কিন্তু ইন্টারকাশিতে খুব ভালো ফুটবল খেলেছে। ঠিক আছে, তো এই প্লেয়ারটা কিন্তু আমার মনে হয় যথেষ্ট ভালো ইস্টবেঙ্গলকে একটা খেলা দিতে পারবে। দেখুন, জয়গুপ্তা ভালো প্লেয়ার, কিন্তু জয়গুপ্তা একটা বিশেষ ধরনের ফুটবল ফরম্যাটে ভালো খেলে। জয়গুপ্তার অপশন রাখাটা আমাদের দরকার। কিন্তু তার সঙ্গে মান্ডি ছেলেটি, যে কিনা একটা সময় ডায়মন্ড হারবারে খেলেছে, আমাদের এখানকারই ছেলে, এই ছেলেটি কিন্তু আমাদের একটা সম্পদ হতে পারে। মোহাম্মদ রাকিবের সঙ্গে ইস্টবেঙ্গল চুক্তি করবে কি করবে না ঠিক নেই। মোহাম্মদ রাকিবের ইঞ্জুরি হয়েছে, পরবর্তীকালে কখন ফিরে আসবে না আসবে, সেক্ষেত্রে বরিস এবং মান্ডি যথেষ্ট ভালো রিক্রুটমেন্ট। আচ্ছা, এখন চাই কি? আমার যেটা মনে হয় যে এই মুহূর্তে ইস্টবেঙ্গল একজন ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের কথা ভাববে। সে উইং পজিশনেও খেলতে পারে, এরকম একটা কিছু চিন্তাভাবনা থাকবে। রহিম আলীর নাম শোনা যাচ্ছে, রোহিত দানুর নাম শোনা গেছে, তো দেখা যাচ্ছে এটা কী হয়। তবে ভারতীয় সেন্টার ফরওয়ার্ড 90 মিনিট খেলাতে হবে, যে সিদ্ধান্তটা এআইএফএফ নিয়েছিল, সেই সিদ্ধান্তটা আপাতত কার্যকর হচ্ছে না, সেটা একটা ভালো দিক। আমার মনে হয় এভাবে পজিশন ওরিয়েন্টেড কোনো সিদ্ধান্ত নিলে কার্যকর হয় না। আমি ভেবেছিলাম এআইএফএফ একটা সাহসী সিদ্ধান্ত নেবে এবছর বিদেশি ফুটবলার নিয়োগের ক্ষেত্রে। এআইএফএফ হয়তো বলবে যে 6 জন ফুটবলার আপনারা রিক্রুট করতে পারবেন, 3 জনকে অনফিল্ড খেলাতে পারবেন। দেখলাম যে কে সেই রয়ে গেল। ভারতীয় ফুটবলে বিদেশিদের সংখ্যা যদি না কমানো যায়, তাহলে ভারতীয় ফুটবলের উন্নতি হবে না, পজিশনে প্লেয়ার পাওয়া যাবে না। যেমন সুনীল ছেত্রীর বদলি নেই, আর অনেক জায়গায় অনেক প্লেয়ার নেই। সুনীল ছেত্রীর বদলি নেই, ডেভিড দলে জায়গা পায় না, সুহেল ভাট জায়গা পায় না, কী হবে? তো যাই হোক, সেগুলো পরের আলোচনা। আমার মনে হয় ইস্টবেঙ্গলের দল গঠন সঠিক পর্যায়ে রয়েছে। হাওয়াসের অবজারভেশনে হচ্ছে, ধাঙ্গই সিং তো হেল্প করছে। ভবিষ্যতে আরও কিছু চমক আপনারা দেখতে পান। আজকে আমাকে একজন বলছিল তার পুইতিয়া হয়ে যেতে পারে, তো আমি খুব একটা বেশি আমল দিনে, দেখা যাক কী হয়। এবারে চমক আছে। একটা কথা মনে রাখবেন, ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন দলের থেকে মাইনাস কিন্তু খুব বেশি হয়নি বিদেশিরা ছাড়া। মিগুয়েল ফিগেরা মাইনাস হয়েছে, কেভিন সিবিএ মাইনাস হয়েছে, ইউসুফ এজেজেরি বেরিয়ে গিয়েছে, সাউল ক্রিস্পো তো বেরিয়ে যেতই, এছাড়া বাসিম রশিদ আছে, অ্যান্টানো বেরিয়ে গিয়েছে, যেতই। কিন্তু যদি দেশীয় ব্রিগেডের দিকে তাকান, তাহলে কিন্তু পুরোটাই আমরা ধরে রাখতে পেরেছি। লালচুক নোংরার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে, নন্দকুমারের সাথেও যতদূর মনে হয় হয়ে যাবে, আর বাকি সবাই যেরকম আছে সেরকম আছে। সুতরাং আমরা কিন্তু প্লাসে রান করছি। আমরা ফাঁক ফোকরগুলোকে
ফিল করছি হামাস তার নিজস্ব প্লেইং 11 সাজিয়ে নিচ্ছে। বাকিটা বিদেশি রিক্রুটমেন্টের উপর সাফল্য অনেকটাই নির্ভর করবে। আর এই সব কিছু করতে পারছেন তার কারণ পিছে 3 জন শক্তপোক্ত স্পন্সর দাঁড়িয়ে রয়েছে। এই জন্যই বললাম যে আমুলের মতো একটি ব্র্যান্ড, এবার শেষে একটু বলি, দ্য বিগেস্ট ডেয়ারি ব্র্যান্ড ইন ইন্ডিয়া, ওয়ান অফ দ্য বিগেস্ট ডেয়ারি ব্র্যান্ড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এটা একটা কোঅপারেটিভ, আপনারা জানেন ফার্মাররা এখানে বেনিফিটেড হয়। ওয়ান অফ দ্য বিগেস্ট কোঅপারেটিভ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। এরকম একটা রেপুটেড ব্র্যান্ড পিছনে দাঁড়িয়ে থাকা মানে ক্লাবটার ব্র্যান্ড ভ্যালুও কিন্তু বাড়ে। সব কিছু মিলিয়ে পুরোটাই পজিটিভ, নেগেটিভ কিছু দেখছি না। বাকিটা খেলার মাঠে দেখা যাবে। জয় ইস্ট বেঙ্গল।